বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প আজ বাংলাদেশের কক্সবাজারে, কিন্তু কিভাবে? 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে পড়ে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 7 লাখ মানুষ, যা বর্তমানে দাঁড়িয়েছে 12 লাখে 2025 সালে। আসসালামু আলাইকুম, আমি আখিমনি। আজ আমরা জানবো রোহিঙ্গা কারা, তারা কেন আশ্রয় নিয়েছে বাংলাদেশে এবং এই সংকটের বর্তমান পরিস্থিতি কি। রোহিঙ্গা শব্দটি এসেছে রোহাং থেকে, যা রাখাইন অঞ্চলের পুরাতন নাম। মূলত রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু। এই সংকটের সূচনা ঘটে যখন 1982 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী মিয়ানমার সরকার তাদের নাগরিকত্ব অস্বীকার করে। রোহিঙ্গা সংকটে 1991 হতে 1992 সাল পর্যন্ত মিয়ানমারের সামরিক অভিযানে প্রায় 2,60,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পরবর্তীতে 2012 সালের সাম্প্রতিক সহিংসতায় প্রায় 50,000 রোহিঙ্গা পালিয়ে আসে। তবে সর্ববৃহৎ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে 2017 সালের 25 আগস্ট। মিয়ানমার সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করলে তাদের হাজার হাজার মানুষ গণহত্যা, ধর্ষণ ও আগুনে পুড়িয়ে দেওয়ার শিকার হয়। বাংলাদেশ ছাড়াও রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে ভারতের মিজোরামে প্রায় 31,000 মানুষ আশ্রয় নিয়েছে। অনেকে সাগর পথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পথে নৌকা বিকল হয়ে একাধিক হতাহতের ঘটনাও ঘটেছে। 2018 সালের নভেম্বরে প্রথম দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি হওয়ার পরেও প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়নি। 2018 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ প্রায় 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে হস্তান্তর করেছিল। তবে মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। কখনোই 1,000 রোহিঙ্গার বেশি ফেরত নিতে রাজি হয়নি। 2019 সালে দ্বিতীয় ব্যর্থ প্রত্যাবাসন চেষ্টা ও গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা দায়ের করে। 2020 সালে 4 ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হয়। মার্চের 2022 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনকে গণহত্যা হিসাবে ঘোষণা করেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। 2023 সালে মিয়ানমার জানায় পাইলট প্রকল্পে 1140 জনের মধ্যে মাত্র 711 জনকে নিতে তারা রাজি এবং এনবিসি কার্ড দিয়ে রোহিঙ্গা নেবে, নাগরিকত্ব নয়। এতে রোহিঙ্গাদের মধ্যে অনিশ্চয়তা বাড়ে। 2024 সালের অক্টোবর পর্যন্ত 24 দফায় নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে 506 জন সহ কয়েক হাজার রোহিঙ্গা। এই বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতিতে বাংলাদেশকে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। যেমন টেকনাফ ও উখিয়ার 33টি রোহিঙ্গা ক্যাম্পে 8টি গ্রুপের মধ্যে আধিপত্যের লড়াই যেন নিত্যদিনের ঘটনা। মূলত অস্ত্র ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে এসব সংঘর্ষ হচ্ছে। গত 4 বছরে এতে 202 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। অতিরিক্ত জনসংখ্যার কারণে নোংরা পরিবেশ ও অপর্যাপ্ত স্যানিটেশন, কলেরা, ডায়রিয়া, করোনা ও হামের মতো রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। রোহিঙ্গাদের বসবাস, জ্বালানি সংগ্রহ ও বন উজাড়ের কারণে 12,000 একরের বেশি বনাঞ্চল ধ্বংস হয়েছে। এতে বনজ সম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশের মোট ক্ষতি হয় প্রায় 2,420 কোটি টাকা। জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বরাদ্দ কমিয়ে দিয়েছে, ফলে খাদ্য, ওষুধ এবং শিক্ষা সহায়তা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। এই চাপ সরাসরি বাংলাদেশের স্থানীয় জনগণ ও প্রশাসনের উপর পড়ছে। সম্প্রতি 11 এপ্রিল থেকে 12 এপ্রিল বিকেল 3টা পর্যন্ত টেকনাফ সেন্ট মার্টিন সীমান্তে থেমে থেমে ভারী মর্টার শেলের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, আরাকান আর্মির অগ্রগতিতে মিয়ানমার বিজিপি বা সেনা সদস্যরা আবার বাংলাদেশে ঢুকে পড়তে পারে। এই সংকটের সর্বশেষ পরিস্থিতি হিসেবে 2025 সালের 4 এপ্রিল মিয়ানমার সরকার 1,80,000 রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত নেওয়ার অনুমোদন দেয়। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ব্যাংককের বিমস্টেকে 2 দেশের সম্মেলনের বৈঠকে। তবে নিরাপত্তা ও নাগরিক অধিকার না নিয়ে দেশে ফিরতে নারাজ রোহিঙ্গারা। রোহিঙ্গা সংকটের 8 বছর পেরিয়ে গেলেও স্থায়ী কোনো সমাধান আসেনি। তাহলে প্রশ্ন থেকেই যায়, সম্প্রতি এই প্রত্যাবাসনের ঘোষণাটা কি সত্যিকারের মানবিক উদ্যোগ, নাকি আন্তর্জাতিক পরিস্থিতির চাপের কারণে মিয়ানমারের পক্ষ থেকে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ?